আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সিরিয়ায় সেনা মোতায়েন থাকবে, আবারও আইএস জঙ্গিদের সংগঠিত করছে তুরস্ক। মার্কিন সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে। তিউনিসিয়ার রাজনৈতিক সংকট আরও ঘনীভূত, এবার প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার। আগের চেয়ে বেশি শক্তি নিয়ে ফিরছে তালেবান। তিউনিসিয়ায় রাতে কারফিউ জারি করলেন প্রেসিডেন্ট। পশ্চিমবঙ্গ জয়ের পর মোদির সঙ্গে মমতার প্রথম বৈঠক। এবং ইসরায়েলি কারাগারে আমরণ অনশনে ফিলিস্তিনি ফুটবলার। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা পরাজিত হলেও তুরস্কের কর্মকর্তারা এখনও সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে ঘোষণা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ার তুর্কি বিরোধী কুর্দি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য সিরিয়ায় তুর্কি বাহিনী মোতায়েন থাকবে। পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এই বিবৃতি থেকে বোঝা যায় সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো ইচ্ছা আঙ্কারার নেই। এই অবস্থায় সিরিয়ার সরকার এবং জনগণকে হয় সামরিক উপায়ে সে দেশ থেকে তুর্কি সেনাদের বহিষ্কার করতে হবে, অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতির অবসান ঘটাতে হবে। তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে সিরিয়ায় সেনা মোতায়েন করলেও বাস্তবতা হচ্ছে অনেক আগেই ইরাক এবং সিরিয়ার তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজিত হয়েছে। তারা এখন পলাতক এবং কোণঠাসা অবস্থায় রয়েছে। সুতরাং বর্তমান অবস্থায় সিরিয়ার তুর্কি সেনা মোতায়েনের কোনো যৌক্তিকতা নেই। এর আগে পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ এবং রাজনৈতিক মহল থেকে বলা হয়েছিল, তুরস্কের কর্মকর্তারা আবারও দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীকে পুনরুজ্জীবিত এবং সংগঠিত করার জন্য সিরিয়ার তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। বর্তমানে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তুরস্কের এরদোয়ান সরকার আইএস জঙ্গিদেরকে আবারও সংগঠিত করে তাদেরকে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। খ্যাতনামা আরব রাজনৈতিক বিশ্লেষক ডেভিড আল হান্নান এ ব্যাপারে বলেছেন, তুরস্কের জাতীয় নিরাপত্তা সংস্থা সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত সন্ত্রাসীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য অচিরেই তাদেরকে পূর্ব ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে। প্রায় 7,000 জঙ্গিকে তার প্রশিক্ষণের জন্য পূর্ব ইউক্রেনে স্থানান্তর করবে। ধারণা করা হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, যাতে আইএস সন্ত্রাসীদেরকে তুরস্কের স্বার্থে কাজে লাগানো যায়। এ লক্ষ্যে তুরস্কের সরকার উত্তর সিরিয়ার অবস্থিত কুর্দিদের নিয়ন্ত্রিত এইন এইসা ক্যাম্প থেকে বহু সন্ত্রাসীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। মার্কিন বাহিনীতে কর্মরত সেনা সদস্যদের আত্মহত্যার পরিমাণ উদ্বেগজনক হারে বেড়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আলাস্কার ইয়েলস বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিন আলাস্কা সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, কেবল এখানে নয় বরং পুরো বাহিনীতে আত্মহত্যার হারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আত্মহত্যা একটা প্রাণ হারানোয় অনেক ক্ষতি। এই সমস্যা মোকাবেলায় আমরা কঠোর পরিশ্রম করছি, আরও অনেক কিছুই করতে হবে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসেব অনুযায়ী 2020 সালে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় 385 জন সেনা আত্মহত্যা করেছে। 2018 সালে এই পরিমাণ ছিল 326। গত 30 ডিসেম্বর থেকে এই পর্যন্ত আলাস্কায় আত্মহত্যা করেছেন 6 জন। আলাস্কায় মোতায়েন করা মার্কিন সেনারা কঠিন আবহাওয়া, ভূতাত্ত্বিক অবস্থান এবং সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে থাকেন। প্রতিনিয়ত প্রশিক্ষণ এবং স্থান পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তাদের। এছাড়া যেসব সেনা সদস্য সাধারণ মানুষের বসবাসের এলাকায় থাকেন, তাদেরও জীবনযাত্রায় ব্যয় অনেক বেশি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে পুরনো সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গেছে। 6 বছরের বেশি অভিজ্ঞ 45,000-এর বেশি মার্কিন সেনা সদস্য আত্মহত্যা করেছে। প্রত্যাহার করে আনার পরও অনেকে আত্মহত্যা করেছে। এ পরিস্থিতিতে পেন্টাগন এই আত্মহত্যার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে জোর প্রচেষ্টা শুরু করেছে। মার্কিন সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সামাজিক প্রভাবের বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ওইসব সেনা সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যেও নজিরবিহীনভাবে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে যে সংখ্যক মার্কিন সেনারা প্রাণ হারিয়েছে, তার চেয়ে বেশি মারা গেছে আত্মহত্যা করে। 11 সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্র সরকার এসব যুদ্ধ শুরু করে এবং এ পর্যন্ত বহু মার্কিন সেনা নিহত হয়েছে। এসব যুদ্ধে কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবং কতদিনে যুদ্ধ চলবে তার কোনো ঠিক ছিল না। ফলে সেনাদের মধ্যে মারাত্মক হতাশা দেখা দেয়।
এসব হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটে সবচেয়ে বেশি। 11 সেপ্টেম্বরের পর আত্মহত্যার মাত্রা 4 গুণে বেড়েছে বলে পেন্টাগন জানিয়েছে। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করার পর প্রতিরক্ষা মন্ত্রী ইব্রাহিম বারতাজিকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। এছাড়া তিনি দেশের ভারপ্রাপ্ত আইনমন্ত্রী হাসান বিন স্লিমানকে বরখাস্ত করেছেন। গত সোমবার সন্ধ্যায় তিনি দুই মন্ত্রীকে বরখাস্ত করেন। এর একদিন আগে প্রধানমন্ত্রী হিচেম মেচিচকে বরখাস্ত করেন এবং 1 মাসের জন্য জাতীয় সংসদ স্থগিত করেন। পাশাপাশি দেশে তিনি 1 মাসের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। প্রেসিডেন্ট সাইদের এই সমস্ত পদক্ষেপকে তিউনিসিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন্নাহদা কু বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট সাইদ বলেছেন, তার এই সিদ্ধান্ত তিউনিসিয়া এবং তার জনগণকে রক্ষা করবে। করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে তিউনিসিয়ার কয়েকটি শহরে গণবিক্ষোভ অনুষ্ঠানের পর প্রেসিডেন্ট সাইদ এই পদক্ষেপ নিলেন। তিনি বলেছেন, দেশের সব চলমান সংকট তিনি নিজের পছন্দের লোকজন দিয়ে নিয়োগ দিয়ে সমাধান করবেন। আগ্রাসনের 20 বছরের মাথায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো। শান্তি প্রতিষ্ঠার নামে আগ্রাসন শুরু হলেও সহিংসতা বেড়ে চলছে দেশটিতে। গ্রামের পর গ্রাম দখলে নিচ্ছে তালেবান, এমন খবর প্রতিনিয়ত আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তালেবান খুব দ্রুত আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নিতে পারে, এমন খবর শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে তালেবান আফগানিস্তানের 200-র বেশি জেলা দখলে নিয়েছে। এছাড়া দখলে নিয়েছে গুরুত্বপূর্ণ স্থলবন্দর, সীমান্তবর্তী জেলা। এখনও দেশের অসংখ্য জেলায় তারা লড়ছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। একই সঙ্গে তালেবান রয়েছে আলোচনার টেবিলে। তালেবানের অব্যাহত আক্রমণে বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে আফগান সেনারা। শুধু তাই নয়, অনেকে আবার এলাকা এমনকি দেশ ছেড়েও পালিয়ে যাচ্ছে। আফগানিস্তানের ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার 2 দশকের মধ্যে গত 2 মাসেই তালেবান দেশটির সবচেয়ে বেশি এলাকার দখল নিতে সক্ষম হয়েছে। গত 2 মাসে আফগানিস্তানের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান, যা 2001 সালের পর যে কোনো সময়ের তুলনায় বেশি। তালেবান যোদ্ধাদের চাপে টিকতে না পেরে সরকারি বাহিনী বেশ কিছু জেলার প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। বাকিগুলো বিদ্রোহীরা লড়াই করে দখল নিয়েছে। বিবিসির আফগান সার্ভিসের গবেষণা উঠে এসেছে, গজনি, মাইদান, ওয়ারদাক সহ আফগানিস্তান জুড়ে এখন সরব উপস্থিতি তালেবান যোদ্ধাদের। এছাড়া কুন্দুজ, হেরাত, কান্দাহার এবং লস্কর গাঁও সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের খুব কাছাকাছি চলে এসেছে তালেবান। 2017 সালে বিবিসির এক গবেষণা উঠে আসে, আফগানিস্তানের কিছু সংখ্যক জেলা তালেবানের নিয়ন্ত্রণে। গবেষণায় এও উঠে আসে দেশটির আরও অনেক এলাকা তালেবান সক্রিয়। তারা কিছু এলাকায় সপ্তাহ এবং মাস ভিত্তিতে হামলা বাড়াচ্ছে। ওই সময়টা ইঙ্গিত পাওয়া যায় পূর্ব ধারণার চেয়ে তালেবানের শক্তি বেশি, কিন্তু সে অবস্থা এখনও বদলে গেছে। এখন নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। কোনো কোনো এলাকা থেকে আফগানিস্তানের সরকারি বাহিনী পালিয়েছে, কোনো এলাকা ছাড়তে সরকারি বাহিনী বাধ্য হয়েছে। আবার সরকার বিভিন্ন এলাকায় তাদের বাহিনী এবং মিলিশিয়া পুনরায় মোতায়েন করতেও সক্ষম হয়েছে। কিছু কিছু এলাকা আফগান বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন মার্কিন বাহিনীর অধিকাংশ সদস্য আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। শুধু কাবুলের নিরাপত্তার জন্য কিছু সেনা রয়ে গেছে। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার প্রেক্ষাপটে কিছুদিন ধরে তালেবানের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। আফগান সরকার জানিয়েছে, তারা তালেবান হামলার ঝুঁকিতে থাকা সব বড় শহরে অতিরিক্ত সেনা পাঠিয়েছে। তালেবান যোদ্ধারা যেন রাতের আধারে শহরে হানা দিতে না পারে, তার জন্য দেশের প্রায় সব অঞ্চলে মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার পরিপ্রেক্ষিতে ইন্নাদা পার্টি তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ এনেছিল। এই অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটিতে রাতে কারফিউ জারি করেছেন প্রেসিডেন্ট সাইদ। সোমবার প্রেসিডেন্ট সাইদ আন্নাদা পার্টির অভিযোগে প্রত্যাখ্যান করে কারফিউ জারির সিদ্ধান্ত নেয়। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার প্রেসিডেন্ট সাইদ বলেছেন, তিউনিসিয়া এবং তার নাগরিকদের রক্ষার জন্য যে পদক্ষেপ প্রয়োজন সেটি নেওয়া হয়েছে। এরপর মাসব্যাপী 27 আগস্ট পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট সাইদ। এ সময়ের মধ্যে সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ থাকবে। কারফিউ চলাকালে সড়কে বা উন্মুক্ত কোনো জায়গায় 3 জনের বেশি একসঙ্গে থাকা যাবে না। এর আগে বিক্ষোভের সময় তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচকে বরখাস্ত করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট কায়েস সাইদ। রোববার প্রেসিডেন্ট সাইদ জানান, নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় তিনি নির্বাহী ক্ষমতা গ্রহণ করবেন। এই ঘোষণার পর সোমবার পার্লামেন্ট ভবন ঘিরে রাখেন সেনাবাহিনীর সদস্যরা। তারা স্পিকারকে সংসদে প্রবেশ করতে দেয়নি। তিউনিসিয়ার সংসদের স্পিকার রাশেদ খানুচি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট বিপ্লব এবং সংবিধানের বিরুদ্ধে অভ্যুত্থান করছে। আমি আশা করি এখনও প্রতিষ্ঠান টিকে আছে।
পশ্চিমবঙ্গ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরের দ্বিতীয় দিনে এক ঝাঁক কর্মসূচি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা। খবরে বলা হয় 30 মিনিট স্থায়ী হয় আলোচিত এই বৈঠক শেষে মমতা সাংবাদিকদের বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। তৃতীয়বার ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি। 2 বছর পর দিল্লিতে এলাম, সৌজন্য সাক্ষাৎ এটা। নির্বাচনের পর প্রোটোকল মেনে দেখা করেছি। সেই সঙ্গে করোনার বিষয়ে আলোচনা করেছি। বাড়তি করোনার টিকা, ঔষধ চেয়েছে। জনসংখ্যার তুলনায় কম পেয়েছি আমরা। সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আগে সবাইকে টিকা দিতে চাই। বিনা কারণে এবং বিনা উস্কানিতে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা নামুরা অনশন চালিয়ে যাচ্ছেন। প্রায় 2 সপ্তাহ আগে অনশন শুরু করেন তিনি। ওয়াফা নিউজের সূত্রে ইরানের ব্রাস টিভি জানিয়েছে, 10 মাস আগে ফিলিস্তিনে ফুটবল খেলোয়াড়কে ইসরায়েলি বাহিনী আটক করে। আটকের 3 মাস পর গুয়েভারার অন্তঃসত্ত্বা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন। চলতি মাসে গুয়েভারার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে। এর প্রতিবাদে কারাগারে অনশন শুরু করেন গুয়েভারা। এই প্রতিবাদের মাধ্যমে মুক্তি পেয়ে 7 মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন বলে আশা করেছেন তিনি। ওয়াফা নিউজ জানিয়েছে, বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে অন্তত 14 ফিলিস্তিন অনশন করেছে। তারা সবাই বিনা বিচারে ইসরায়েলের কারাগারে আটক আছে। দখলদার ইসরায়েলি সেনাদের হাতে গণহারে বন্দী ফিলিস্তিনিদের বেশিরভাগই কোনো কারণ ছাড়াই বন্দী হয়ে আছে। তাদের ব্যাপারে কোনো সাজানো বা মিথ্যা অভিযোগও দায়ের করতে না পেরে ইসরায়েল এসব বন্দীকে প্রশাসনিক কারণে বন্দী বা প্রশাসনিক বন্দী বলে থাকে। ইসরায়েলি কারাগারগুলোতে 40 জন নারী এবং 250 শিশু সহ প্রায় 5,500 ফিলিস্তিনি বন্দী রয়েছে বর্তমানে। এদের মধ্যে প্রায় 520 জন কথিত প্রশাসনিক বন্দী তথা বিনা বিচারে বন্দী। ইসরায়েলি কারাগারে তাদের মানবেতর অবস্থায় রাখা হয়েছে। বন্দীদের অনেকেই কয়েকবার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রেখেছে দখলদার ইসরায়েল। 540 জন ফিলিস্তিনি বন্দী এক বা একাধিক যাবজ্জীবন কারাদণ্ডের শিকার। 1967 সাল থেকে এ পর্যন্ত 225 ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।